জি, ইমন আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আসলে আমি তো ফার্স্ট প্রশ্ন কিছু কথা ছিল মেডিকেল ডিপ্লোমার যে কোর্স গুলো সম্পর্কে। তো জি, জি, আমি সিউর আপনার যে জি, আপনি আপনার অনেক প্রশ্ন করেন। জি, জি। তো আসলে এ আমার যে বিষয়টা জানার ছিল যে আমি আপাতত এই একজন নরমাল পল্লী চিকিৎসকের সংস্পর্শে মানে আমার আব্বু ডক্টর থাকার কারণে আমি ভাইদের সংস্পর্শে থেকে মেডিকেল সেকশনে ঢোকার চেষ্টা করতেছি আরকি। তো মোটামুটি এরকমভাবে আমার বাস্তব অভিজ্ঞতা ৪-৫ বছরের মতো দোকানের সঙ্গে সম্পৃক্ত। এরকমভাবে আমি পড়াশোনার পাশাপাশি সম্পৃক্ত ছিলাম। এখন আমি চাচ্ছিলাম যে একটা নতুন ফার্মেসি দেওয়ার জন্য নিজে এককভাবে একটা ফার্মেসি দেওয়ার জন্য। এক্ষেত্রে আসলে কাগজ কলমের যে বিষয়টা, কাগজাদির যে বিষয় যে আপনার বিশেষ করে ট্রেড লাইসেন্স শুনলাম এবং ড্রাগ লাইসেন্সের বিষয়। এই বিষয় সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে এগুলো আসলে আমি কেমনে সহজে পাইতে পারি? এবং এটার জন্য কিরকম প্রসেসটা কিভাবে আগাইতে হয়? সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে একটু বললে আমি উপকৃত হতাম। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করছি। তো এখানে ফার্মাসি তে হচ্ছে আপনার মানে ফার্মাসি দিতে চাইলে ১ম এ যেই মানে কোর্সটা আপনার কমপ্লিট থাকা উচিত, সেটা হচ্ছে ফার্মাসি টেকনিশিয়ান যে কোর্স। ফার্মাসিস্ট যে কোর্সটা আরকি সি ক্যাটেগরিতে যেটা হতো, এটা সম্পর্কে মনে হয় আপনি জানেন। জি, জি। সিগারেট ফার্মাসিস্টের অনলাইনে আমি পাইছি কিন্তু আমি ওই জায়গায় এডমিট হইতে পারতেছি না আরকি। একটা ৬৩তম বেজে করার কথা ছিল। কিন্তু ওই চাকরি জবে থাকার কারণে আর হয় নাই। একটা জবে গেছিলাম মাঝে। তো এখন আবার চিন্তা ভাবনা করতে ৬৪তম বেজ যদি সার্কুলার হয় তাহলে ইচ্ছা আছে ইনশাআল্লাহ আবার ভর্তি হওয়ার। আচ্ছা, ফার্মাসিস্ট কোর্সটা আপনার ফার্স্ট এই কমপ্লিট করতে হবে, হ্যাঁ? এটা কেন করতে হবে জানেন? মানে আপনি যখন ড্রাগ লাইসেন্সের জন্য এপ্লাই করবেন, তখন জি। আপনার এই, এই সার্টিফিকেটটা প্রয়োজন হবে। মানে ফার্মাসি টেকনিশিয়ান কোর্সের যে আপনি উত্তীর্ণ হইছেন, এই সার্টিফিকেটটা প্রয়োজন হবে মানে অ্যাপ্লিকেশনটা ফার্মাসিস্ট করার দিয়া জন্য। একটা প্রশ্ন ছিল যে সিগারেট ফার্মাসিস্ট দিয়া কি আসলে ড্রাগ লাইসেন্স করতে কোনো অসুবিধা হবে না তো আশা করি? না, 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 না। এটা কোনোভাবেই না। আচ্ছা, আমি আচ্ছা। প্রয়োজনে আপনাকে মানে ওই উপযুক্ত আইনটা দেখিয়ে দিচ্ছি। কসমেটিক্স ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইন। এটা আমি প্রায়ই দেখাই আমার লাইভে। কিন্তু যেহেতু আপনি এসেছেন, আপনার হাতে সময় থাকলে আমরা আলোচনা আ সামনের দিকে ইয়ে করব। দেন হচ্ছে রেফারেন্স গুলো একটু দেখিয়ে দিই। কারণ যাতে হচ্ছে আপনার বুঝতে সুবিধা হয়। যেন আপনি আ কেউ একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারেন। এটা হচ্ছে মানে আমার এই লাইভ গুলোর উদ্দেশ্য। যেন আপনার পাশাপাশি অন্য যারা দর্শক আছে, ওরাও যেন বিষয়গুলা মানে সহজে বুঝে যায় আরকি। আপনি সিগারেট ফার্মাসিস্ট হলে আ মানে ড্রাগ লাইসেন্সের জন্য মানে ইজিলি এপ্লাই করতে পারবেন। আর এখন তো ড্রাগ লাইসেন্স আপনি মানে অনলাইনেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইনে আপনি যাবতীয় যে ফি আছে, হুম? এগুলো জি। ই-চালানের মাধ্যমে দিয়ে দেন আপনি আ এপ্লাই করতে পারবেন অনলাইনে। বাট এজন্য আপনার আগে ফার্মাসিস্টের সার্টিফিকেটটা প্রয়োজন। আপনার যদি নাও থাকে, ফার্মাসিস্ট সার্টিফিকেট যদি আপনার নাও থাকে, হ্যাঁ? সেক্ষেত্রে আপনার ধরেন ভাই বা হচ্ছে বাবা মানে যারা এই মানে প্রফেশনে তো আছে বললেন একটু আগে, যদি আমার ভুল না হয়। জি। যদি থেকে থাকে তাদের যদি এই সার্টিফিকেট থাকে তো সেই ক্ষেত্রে আপনি তাদেরটাও ইউজ করে এপ্লাই করতে পারেন। বুঝতে পেরেছেন? জি, জি, জি। আরেকটা বিষয় আসলে যে বিষয় যেহেতু সামনে আসতেছে এবং এই অ্যাটেন্ডেন্স ও কম তো আমার আসলে প্রশ্ন করার সুযোগ কি আছে ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। জি, আসলে যে এখন প্রত্যক্ষভাবে যে দেখা যায় বর্তমানে যে আমাদের শহরাঞ্চল বলেন কিংবা গ্রামাঞ্চল বলেন বা পৌর এলাকাগুলো বলেন, ওই জায়গায় দেখলাম যে অনেকেই দিব্যি ব্যবসা করতেছে ২ থেকে ৩ বছর, ৪ বছর, ৫ বছর, ১০ বছর যাবৎ। ওদের কোনো জি, ড্রাগ লাইসেন্সও নাই, ওরকম ট্রেড লাইসেন্সও ওদের দেখা যায় না। আসলে এই জটিলতাটা এখন আমরা মানে উপলব্ধি করি যে আসলে এটার তো তেমন তার মানে কোনো ভ্যালুই নাই। এত কষ্ট করে, এত পেরেশানি করে আমার আসলে কি দরকার? এখন আসলে বাস্তবিক অর্থে এটা আসলে কতটুকু দরকার এই বিষয়গুলো তো আপনারা জানেন। ওরা যেহেতু ১০ বছর ১৫ বছর ধরে ব্যবসা করতেছে, ট্রাক লাইসেন্স, ট্রেড লাইসেন্স কিছুই ওরা ওরকম ভাবে তৈয়ার করে নাই। এক্ষেত্রে আসলে আমি মাঝে ভাবছিলাম যে আসলে এগুলো এত প্যারা নেওয়ার কি দরকার? যদি ছাড়া সম্ভব হয়, ওইভাবে যদি চালানো যায় তাহলে আর এত চাপ নেওয়া দরকার। আসলে এই বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত যে আসলে আমার চিন্তা ভাবনাটা এই জায়গায় কতটুকু ঠিক? ধন্যবাদ আপনার চমৎকার একটা মানে প্রশ্নের জন্য। এটা আপনি ঠিক বলেছেন। কারণ গ্রামে-গঞ্জে আপনার আনাচে-কানাচে এখন মানে ফার্মাসি মানে দেখা যায় মুদি দোকানদারও ফার্মাসি মানে দিয়ে হচ্ছে মানে ওষুধ হচ্ছে বিক্রি করছে। এরকম আমার চোখে এরকম ঘটনা অনেক আছে। আ তো সেখানে ড্রাগ লাইসেন্স তো দূরের কথা, ট্রেড লাইসেন্স পর্যন্ত নাই। তো আসলে মানে সরকারি যে মানে পোষকতা,
যতটুকু থাকার দরকার, মানে যেটা থাকার দরকার, প্রশাসনের যেই জিনিসগুলো মানে নজরদারিতে আনা দরকার, হ্যাঁ? সেগুলো কিন্তু মানে প্রকৃতপক্ষে মানে আনা হচ্ছে না আরকি। আর তারা ওইভাবে সুপারভাইজ করছে না। সো দ্যাটস ওয়াই এই ধরনের মানে অনিয়মগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। তো এটা আপনার যদি মানে আপনি ঠিক আছে, আপনি ধরেন গ্রামেই প্র্যাকটিস করবেন বা গ্রামেই আপনি ফার্মাসি দিবেন। তো সেই ক্ষেত্রেও আমি বলব যে এট লিস্ট আপনি ড্রাগ লাইসেন্সের জন্য ড্রাগ লাইসেন্সটা পাওয়াটাও কিন্তু এখন খুব টাফ। আপনি যে এপ্লাই করবেন, মানে আগে একটা মানে প্রসেস ছিল অফলাইনে, আপনি জানেন যে মানে ম্যানুয়ালি হচ্ছে মানে আপনার যে ড্রাগ অফিস থাকে জেলাতে, সেখানে আপনি গিয়ে এপ্লাই করতে হতো। দেন হচ্ছে একটা সময় ড্রাগ সুপার আনার জন্য মানে আপনার যেই ফার্মাসিটা আছে সেটা তো পরিদর্শন করবে আগে এসে, না? জি এসে দেখে তারপর হচ্ছে অ্যাপ্রুভালটা আপনাকে দিবে যে আপনার ফার্মাসিটা আসলে মানে ফার্মেসি চালানোর জন্য আপনার মানে যে ফার্মাসি যেটা আপনি দিয়েছেন সেটা উপযোগী কিনা, ঠিক না? কিন্তু মানে এইটুকুতে আনতেও কিন্তু অনেক ধরনের তদবির করতে হয়। এগুলো আপনি ভালোই জানেন। মানে দেখা যায় অনেক প্রকার ব্রোকার, দালালরা এটার সাথে জড়িত আছে। তো এখন আ বর্তমানে গত ১-১.৫ বছর ধরে আপনার আ এগুলো চেঞ্জ হয়েছে কিরকম? আপনার অনলাইনে চলে আসাতে আপনি মানে টোটাল অ্যাপ্লিকেশনটা মানে অনলাইনেই করতে পারবেন। তো এখানে দেখা যায় আমার কথা হচ্ছে যে আপনি যদি ড্রাগ লাইসেন্স নাও পান, কোন কারণে নাও পান, আপনি কিন্তু এই যে এপ্লাই যে করলেন, তারপর হচ্ছে ফি গুলা যে জমা দিলেন, হ্যাঁ? সেগুলোর ডকুমেন্টস তো আপনার কাছে থাকলো। জি তো কোন কারণে হচ্ছে যে মানে আপনি ড্রাগ লাইসেন্স পেলেন না। ধরলাম যে মানে দালাল ছাড়া হচ্ছে এগুলা কোনভাবেই সম্ভব না। এখন অনলাইন হয়েছে, তারপরেও দালাল ছাড়া ড্রাগ সুপার আসবে না, বা ড্রাগ সুপার হচ্ছে আপনাকে মানে এটা ইয়ের জন্য আসবে না, তদবির না করলে এখনো আসবে না, আমি মানলাম। কিন্তু যখন আপনি এপ্লাই করে রাখবেন, ড্রাগ সুপার যখন এটার জন্য আসবে না, পেন্ডিং থাকবে আপনার অ্যাপ্লিকেশনটা, তখনও কিন্তু এটাও কিন্তু আপনার অনেকটা ওয়ান কাইন্ড অফ ড্রাগ লাইসেন্স হিসাবে মানে কাজ করবে। তো আপনি বিপদে পড়বেন না এই আরকি। আর খুচরা ড্রাগ লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু খুবই কম মানে আ মানে ইয়েটা খুবই কম। ১৫০০, দেন হচ্ছে আপনার ভ্যাট সহ হচ্ছে বা ২,০০০ বা ২২০০ এরকম খরচটা যায় আরকি। তো আপনি গ্রামে বা যেখানেই মানে যারাই করছে তাদের প্রতি আমার সাজেশন, দেন আপনার প্রতি তো আছেই, যেহেতু আপনি যুক্ত হয়েছেন। প্রশ্নটা আপনি করেছেন, সুন্দর প্রশ্ন। তো সকলের প্রতি মানে এটা থাকবে, এটাই হচ্ছে সাজেশন থাকবে যে এট লিস্ট আপনারা এই ড্রাগ লাইসেন্স এর জন্য এপ্লাইটা করেন। জি। এটাই এখন আশা বর্তমান যে পরিস্থিতি দেশের, জি, এখন এই প্রেক্ষিতে হয়তোবা হইতেছে না। কিন্তু যদি ভবিষ্যতে ওরকম ভাবে কোনো কড়াকড়ি নজরদারিতে আসে, ওরকম ভাবে স্বাস্থ্য খাত যেহেতু একটা গুরুত্বপূর্ণ খাত, এই জায়গায় আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমার মতো এরকম যাদের চিন্তা ভাবনা আছে এরকম ব্যবসা দেওয়ার, ওরা যদি ব্যক্তিগতভাবে ন্যায় নীতির মানে সহিত ব্যবসা করতে চায়, তাহলে তাদের উচিত আসলে কমপক্ষে যে ড্রাগ লাইসেন্স এর মতো একটা মানে ন্যূনতম একটা সার্টিফিকেট ওদের দরকার, যেহেতু স্বাস্থ্য খাতের ন্যূনতম একটা যোগ্যতা থাকা দরকার সবারই। এই কারণে আসলে হ্যাঁ, এই বিষয়টা যদি নজরদারিতে আসে তাহলে ভবিষ্যতে অন্ততপক্ষে, এখন হয়তোবা স্বাস্থ্য খাতের আসলে যেমন ভঙ্গুর অবস্থা এগুলা থাকবে না আশা করি। এখন যেহেতু নতুন করে সরকার গঠন হইতেছে, তো আশা করা যায় আসলে সামনে ওইরকম ভাবে কড়া নজরদারিতে আসবে, এবং যে অযোগ্য তারপরে অদক্ষ লোকগুলা বর্তমানে স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িত হয়ে আছে, যেভাবে স্বাস্থ্য খাতের অনেক মানে ক্ষতি করতেছে, ওরা আশা করি এটার একটা উপযুক্ত জবাব মানে ওরা পাবে আরকি, আশা করতেছি। এর মাধ্যমে। হ্যাঁ, আপনার আপনার মানে কথা যৌক্তিক। আর এরকমটা অবশ্যই হবে। কারণ মানে সরকারের প্রত্যেকটা সেক্টরই কিন্তু এখন আপনার মানে সংস্কার হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন দেখা যায় সেক্টরে বিভিন্ন আ আ লোকজনরা ইয়ে করছে, আন্দোলন করছে। তো দেখা যায় এই বিষয়গুলো কিন্তু আসবে। আচ্ছা, আমি এখানে আপনাকে দেখাচ্ছি ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইনের হচ্ছে আ সেকশন টা দেখাচ্ছি। দেখা যাচ্ছে কিনা একটু বলবেন? সেকশন দেখা 45। যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। এই 45 এ দেখেন এই যে ওষুধ বিক্রয়ের ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন ব্যক্তির তত্ত্বাবধান। তো এখানে এই যে আপনি দেখেন, ফার্মাসি টেকনিশিয়ান এর কথা বলা হয়েছে। ফার্মাসি টেকনিশিয়ান ব্যক্তিগত তত্ত্বাবধানে ব্যতীত অ্যালোপ্যাথিক ওষুধ বিক্রি করতে পারবে না। এই যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অথবা এই যে ৪৫ এর এই যে ক্লজ 1 এই দেখবেন। এই যে ১ যে লিখা আছে এটার মধ্যেই। কোন ব্যক্তি খুচরা বিক্রেতা হিসেবে ফার্মাসিস্ট, ডিপ্লোমা ফার্মাসিস্ট, মানে ফার্মাসিস্ট বুঝানো হয়েছে যিনি হচ্ছে ব্যাচেলর ডিগ্রিধারী আছেন আরকি, মানে বি ফার্ম। দেন ডিপ্লোমা ফার্মাসিস্ট হচ্ছে ডিপ্লোমা ডিগ্রিধারী যিনি আছেন, অথবা ফার্মেসি টেকনিশিয়ান। দেখেছেন বিষয়টা? জি, জি। এটা হচ্ছে গত বছর একটা আইন এসেছে, মানে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আ আ আইন ২০২৩। তো সেটা অনুযায়ী মানে এটাকে একবারে নির্দিষ্ট করে দেয়া হয়েছে আরকি। যে আপনি ফার্মেসিতে মানে ওষুধ বিক্রি করতে হলে
এট লিস্ট আপনাকে ফার্মাসি টেকনিশিয়ান এই কোর্সটা কমপ্লিট করতে হবে। আশা করি বুঝেছেন। জি, আসলে আরেকটা বিষয় পরামর্শের জন্য, সিগারেট ফার্মাসিস্ট তো মনে করেন আমি ড্রাগ লাইসেন্সের জন্য করলাম। আসলে এই বিষয়টা থেকে কতটুকু মেডিসিন কিংবা ওইরকম ভাবে মেডিকেল ফ্যাকাল্টি সম্পর্কে কতটুকু ধারণা হয় এটা আমার জানা নাই। কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে আমার স্কিলটা ডেভেলপ করার জন্য কিংবা আমার হুম, যে মোটামুটি যেটা জানা সেটা আরেকটু ভালো করে যাচাইয়ের জন্য যে আসলে আমি এরকম ভাবে কার্যকরী কোন কোর্সটা আমার জন্য সবচেয়ে বেটার হবে, আমার এটা একটু জানার ছিল আরকি। এই ক্ষেত্রে কোনটা সহজলভ্য এবং আমার জন্য এই মনে করেন পার্ট টাইম হিসেবে নেওয়া যায়, এর জন্য আমি আপনার কাছ থেকে আসলে এটা পরামর্শ চাচ্ছি যে আমার জন্য কোন কোর্সটা বেটার হবে। মানে মোটামুটি ভাবে মেডিসিন সম্পর্কে যেহেতু ধারণা লাইভ মোটামুটি সরাসরি অভিজ্ঞতা আছে 4-5 বছরের, পাশাপাশি মোটামুটি ট্রিটমেন্ট একটা দোকান চালানোর মতো অভিজ্ঞতা আছে। তারপরে আমি চাচ্ছি যে পুরোপুরি মোটামুটি ভাবে যেন আমার কাভারেজ হয়ে যায় এই টুকটাক যে বিষয় আমার অজানা যে সূক্ষ্ম বিষয়গুলো। ডোসেজ কম, বাচ্চাদের ট্রিটমেন্ট দিতে গেলে অনেক সময় যে দেখা যায় যে আমরা ডোসেজ অনেক তারতম্য দেখা যায়। বিশেষ করে দেখা যায় বড় বড় ডাক্তাররা বাচ্চাদের ডোজটা ওভার মানে অনেক অনেক বেশি দিয়ে থাকে, মাঝে মধ্যে আবার অনেক কম থাকে। তো এটার মধ্যে আসলে সমন্বয় করার জন্য আমি ভাবতেছি যে আসলে আমার তো আরেকটু ভালো করে জানা দরকার, আরেকটু ভালো করে, যেহেতু বাচ্চাদের ট্রিটমেন্টটা দিতে গেলে অনেকটা একটা সিক্রেট একটা বিষয়, খুব ক্রিটিক্যাল একটা বিষয়। যে এই জায়গায় যদি ডোসেজ কম একটু কম বেশি হয়ে যায় তাহলে তো অনেক বিশাল একটা ক্ষতি হয়ে যেতে পারে। এই কারণে আসলে এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে সূক্ষ্মতা মানে আমার এই যে ব্যবসার পাশাপাশি কিংবা আমি পার্ট টাইম হিসেবে আমি কোন কোর্সটা করলে আমার জন্য মানে আপনার মতে আর কি আমি করতে আমার সুবিধা হবে আর কি, এই বিষয়ে জানাচ্ছি। আচ্ছা, ওইটা তো বললাম যে আপনার ওই যে ড্রাগের ক্ষেত্রে, ড্রাগ লাইসেন্সের ক্ষেত্রে আপনি ফার্স্টে ফার্মাসিস্ট করবেন। এটা আপনাকে করতেই হবে। তো এখন হচ্ছে ট্রিটমেন্টের বিষয়টা আপনি আনলেন, তাই না? যে জি ট্রিটমেন্ট জি দেওয়ার ক্ষেত্রে আসলে মানে যেন আপনি আরো বেশি কিছু জানতে পারেন। আমি কিন্তু অলওয়েজ বলে থাকি আ মানে সিপি আর সিএইচডব্লিউ কোর্সের কথা। এগুলো আপনি প্রায়ই শুনে থাকবেন। সিপি, সিএইচডব্লিউ। তো এখন সিপি যে কোর্সটা এটার দেখা যায় আ আমি আপনাকে একটু স্ক্রিনে দেখাই যে আমার চ্যানেলের কোন জায়গাতে আপনি মানে এই ভিডিওগুলা পাবেন। সিপিটা হচ্ছে ২ বছরের, হ্যাঁ? বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের আন্ডারে চলে। আর যেটা হচ্ছে সিএইচডব্লিউ সেটা হচ্ছে ১ বছর। মানে কমিউনিটি হেলথ ওয়ার্কার্স। তো এই ২ টা কোর্সে মানে দেখা যায় ডিউরেশন ২ রকম হলেও কিন্তু আপনি প্র্যাকটিসটা একইভাবে করতে পারবেন। আমার চ্যানেলের ইয়েটা দেখা যাচ্ছে আশা করি স্ক্রিনে। জি 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 দেখা এই যাচ্ছে। যে প্লেলিস্ট একটা জায়গা আছে দেখেন আমি যাচ্ছি। জি প্লেলিস্ট। জি প্লেলিস্টে যখন গেলাম এই যে প্লেলিস্টে এই যে আমি যত ধরনের হচ্ছে কনটেন্ট বানাই মানে আমার লাইফস্টাইল আমার এডুকেশন বেসড আমি যেগুলো হচ্ছে আপনাদের উপকারে আসবে মানে ওই ধরনের কনটেন্ট গুলো আমি বানাই। তো এই কোর্স সংক্রান্ত এই যে সিপি কোর্স সংক্রান্ত এরকম আলাদা একটা প্লেলিস্ট আছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? জি 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 এটার মধ্যে সিপির মানে আর না হলেও ১০০ র মতো ভিডিও আছে। যে সিপি মানে মানে এটা কোন ধরনের কোর্স মানে বিষয় কি, কি? দেন হচ্ছে প্রতিষ্ঠানগুলো কোথায়, হ্যাঁ? এরকম প্রত্যেকটা মানে ভিডিও কিন্তু আপনি এখানে পাবেন। যেটা মনে হয় যে আপনি মানে আ এই ভিডিওগুলা ঘেঁটে আমার মনে হয় না এমন কোন প্রশ্ন বাদ থাকবে যেগুলো আপনার মনে ঘুরপাক খাচ্ছে এই কোর্স নিয়ে। তারপরেও যদি আপনার মনে হয় যে কোনটা আমি মিস করেছি তো সেই ক্ষেত্রে আপনি নোট করে রাখবেন আর লাইভে মানে নেক্সট ডে কোন একটা লাইভে আমার সাথে যুক্ত হয়ে আমার কথা বলবেন। এই গেল সিপি, হ্যাঁ? মানে কমিউনিটি প্যারামেডিক। আর আরেকটা হচ্ছে সিএইচডব্লিউ। তো সিএইচডব্লিউ নিয়ে খুব বেশি একটা ভিডিও নাই। জাস্ট ইনস্টিটিউট লিস্ট একটা আছে। আর পাশাপাশি এই যে মানে এই কোর্সটার বিষয়বস্তু নিয়ে আছে আরকি। তো এই ২ টা কোর্সের একটা আপনি চুজ করতে পারেন। যদি দেখা যায় খুব লেংথি মনে হয়, সিপিটা ২ বছর আমি করতে পারব না। তো সেই ক্ষেত্রে আপনি সিএইচডব্লিউ করতে পারেন। তো সিএইচডব্লিউ কোন প্রতিষ্ঠানে করায়, ওই প্রতিষ্ঠানের লিস্ট আছে। কিন্তু কোন ফোন নাম্বার নাই। মানে আপনার এরিয়ার মধ্যে যদি এই প্রতিষ্ঠানগুলো থাকে, মানে আপনার ধরেন আপনার ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা। তো ঢাকাতে যদি আমি মেনশন করে থাকি যে ঢাকাতে এই ইনস্টিটিউটটা আছে, তাহলে ঢাকাতে যেই ঠিকানাটা মেনশন করা আছে সেখানে আপনি গিয়ে মানে একটু নিজে খোঁজ নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আসলে আরেকটা বিষয় শেষ লাস্ট কোয়েশনে। তো এই শিওর। যে অনেকে দেখা যায় যে ফার্মেসির পাশাপাশি মেডিসিন এলোপ্যাথিক মেডিসিনের পাশাপাশি আপনার পাশাপাশি হোমিওপ্যাথিক মেডিসিন রাখে। ফার্মেসির অনেক জায়গায় পাওয়া যায়। আসলে এই ক্ষেত্রে কোনো আইনি জটিলতা কিংবা এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা? না আমার হোমিওপ্যাথিক এর প্রতি অন্যরকম একটা ঝোঁক ছিল। কারণ আসলে এলোপ্যাথিক এর ট্রিটমেন্ট গুলা দিতে গেলে মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এটার সাইড ইফেক্ট এভেইলেবল সব মেডিসিনেই থাকে। কিন্তু আমি যতটুকু জানি ইউনানি যে মেডিসিন গুলা থেকে মোটামুটি ওটা সাইড ইফেক্টটা তুলনামূলক কম, নাই বললেই চলে। তো এই ক্ষেত্রে আমার মাঝে মাঝে ইচ্ছা হয় যে আসলে মেডিসিন সম্পর্কে টুকটাক তো একটু জানা হয়েছে এলোপ্যাথিক বিষয়ে। তো এখন হোমিওপ্যাথিকটা নিয়ে যদি একটু কাজ করা যেত এবং দুইটা যদি একই সাথে রাখা যায়, দেখা গেছে রোগীকে ট্রিটমেন্ট দিতে গেলে অনেক সময় অল্প অল্প টাকার ওষুধের মধ্যে ভালো মানের ট্রিটমেন্ট দেওয়া যায় এবং রোগীও স্বাচ্ছন্দ্য বোধ করে। এরকম ভাবে এই প্রেক্ষিতে আমি দেখলাম অনেক জায়গায় আছে এরকম যে হোমিওপ্যাথিক প্লাস এলোপ্যাথিক। এই ক্ষেত্রে আসলে আইনি জটিলতা কি ভোগ করতে হয় কিনা এরকম কোনো
বিষয়টা তো আপনার অবশ্যই খেয়ালে আছে, এটা জানাইলে উপকৃত হব। হ্যাঁ, হোম- খুব সুন্দর একটা প্রশ্ন হোমি- করেছেন। আবারও খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। বাট এখানে হোমিওপ্যাথির ক্ষেত্রে আপনার জটিলতা আছে। আপনি মানে দেখা যায় ড্রাগ লাইসেন্সের জন্য যখন এপ্লাই করবেন, এই যে অনলাইন যে পোর্টালটা আছে, আমার ওই যে ল্যাপটপটা হচ্ছে নতুন। এটাতে আমি মানে খুব দ্রুত কাজ করতে পারি না। সো দ্যাটস ওয়াই আমি সব দেখাতে পারছি না আপনাকে আজকে। হ্যাঁ, নইলে আমি সমস্যা এই যে নেক্সট এর লাইভ গুলোতে আমি এগুলো মানে রেফারেন্স গুলো আমি টেনে আনবো। ঠিক আছে? এখন আপাতত বলে দিই আমি যতটুকু জানি বা যেটা আমি দেখেছি। মানে যখন আপনি ড্রাগ লাইসেন্সের জন্য এপ্লাই করবেন, তখন কিন্তু আপনাকে ক্যাটেগরি দিবে যে আপনি কোন ড্রাগ লাইসেন্সের জন্য মানে কোন মানে শ্রেণীর ড্রাগের জন্য হচ্ছে আপনি এপ্লাই করুন বা কোন ড্রাগটা হচ্ছে আপনি বিক্রি করবেন, কোন মেডিসিন আপনি বিক্রি করতে চান। এখানে আলাদা, আলাদা ক্যাটেগরি দিবে। যেমন হচ্ছে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি জি। এরকম কিন্তু আলাদা, আলাদা ক্যাটেগরি আছে। আর ভেটেরিনারির কিন্তু আলাদা ক্যাটেগরি আছে। কিন্তু বাস্তবে কি আমরা দেখি এরকম? আমরা দেখি যে একই দোকানে হচ্ছে ভেটেরিনারি আছে, ইউনানি আছে, দেন হচ্ছে অ্যালোপ্যাথিক আছে। ঠিক না? জি, কিন্তু যদি আমরা আইন ফলো করতে যাই, মানে জি, ড্রাগ লাইসেন্সের যে ইয়েটা আছে, মানে ড্রাগ পলিসি, ড্রাগ অর্ডিন্যান্স 1984 ওইগুলো যদি ফলো করতে যাই, মানে ওই হিসাব করলে প্রত্যেকটার জন্য আলাদা ড্রাগ লাইসেন্স প্রয়োজন হয়। কিন্তু আসলে বাস্তবে কোনো দোকানদার মানে যারা হচ্ছে ফার্মাসি বিজনেস করেন, তাদের এখানে আপনি সব পাবেন। সবই পাবেন। ঠিক আছে? কিন্তু এটা এগুলোর জন্য আসলে আইন ভাবে ড্রাগ সুপার কিংবা ওরকম যদি কোনো ভোক্তা অধিকার পরিষদ থেকে ওরকম ভাবে যদি জরিপ করা হয়, তাহলে দেখা গেছে আমাদের এই গ্রামাঞ্চল বাদ দিলাম, শহরাঞ্চলেও প্রায় ম্যাক্সিমাম দোকানে এরকম পাওয়া যায় যে ভেটেরিনারি প্রোডাক্ট প্লাস হোমিওপ্যাথিক এরকম ভাবে এলোপ্যাথিক ওষুধ দিয়ে ওরা একই রাগে রাইখা মানে একই ভাবে ওরা আমভাবে বেচতেছে। তো এই বিষয়টা আসলে একটু নজরদারিতে রাখা দরকার, যে একটা মানুষ আসলে সব বিষয় সম্পর্কিত ধারণা সম্পূর্ণ নেওয়া সম্ভব হইলেও ওনার পক্ষে সবকিছু একেবারে মেনটেন করা খুব কঠিন বিষয়। তো এই ক্ষেত্রে আসলে এই জায়গায় যদি আইনি জটিলতা মানে ওরকম ভাবে যদি ওরকম ভাবে কোনো মানে ওরা যদি ওরকম চেষ্টা করে যে আসলে না আমরা এই যারা বর্তমানে এরকম উচ্চ পর্যায়ে আছে আর কি, তো স্বাস্থ্য খাতের মধ্যে তো ওরা আসলে একটু চেষ্টা করলে কিন্তু এই বিষয়গুলা আমাদেরকে একটু করতে পারে, যে কোনো সময় আমাদেরকে জবাবদিহি করতে দিতে পারে এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, আসলে এটা যাক, এটা এটা অবশ্যই করতে পারে। বাট কিন্তু ওই যে আইনে কিন্তু এরকম বলাই আছে যে আপনি আ আলাদা, আলাদা ক্যাটেগরি অ্যালোপ্যাথি করলে জাস্ট হচ্ছে অ্যালোপ্যাথি জি, বিক্রি করতে পারবেন। বাট ভেটেরিনারি আনতে এটা পারবেন না। সুবিধা কিন্তু কিন্তু একসাথে একই ড্রাগ লাইসেন্সে তো আর একাধিক কোনো এই হিরো ওষুধ বিক্রি করার কোনো রাইট নাই। হ্যাঁ, এগুলা আলাদা। এটা আইনে হ্যাঁ, এটার জন্য আপনার মানে সর্বোচ্চ আপনার ৫ থেকে মেবি আপনার ৪০ আইনটা চেঞ্জ হয়েছে। আমার এই মুহূর্তে মনে নাই। মানে ৪০-৫০,০০০ টাকা জরিমানা হতে পারে। এই কাজটার জন্য আরকি। এটার জন্য স্ট্রিক্টলি একটা মানে আইন আছে। আর আপনি তো বলেছেন হোমিওপ্যাথির কথা, ঠিক না? জি, জি, হোমিওপ্যাথিটা কিন্তু জেনারেলি এই যে অ্যালোপ্যাথিক মেডিসিনের সাথে দেখা যায় না। আমি বেশিরভাগ যেটা দেখি বা আমার এক্সপেরিয়েন্স এ বা যারা আমার সাথে যোগাযোগ করেন, জি। বেশিরভাগই এই যে এটা ইউনানি, ভেটেরিনারি এগুলো থাকে। কিন্তু হোমিওপ্যাথিটা কিন্তু আপনার মানে তেমন একটা শোনা যায় নাই বা এরকম থাকে না। আর যেহেতু মানে ওইগুলাকেই রেস্ট্রিক্টেড করে দিছে। আর হোমিওপ্যাথি তো আরো আগেই। আপনাকে আমি আরো একটা জিনিস দেখাই। এখানে একটু আগে যে একটা ইয়ে দেখালাম, ওই যে আ আ ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইনের যে ইয়েটা দেখালাম, সেকশন 45 সেখানে মানে এই সেকশনটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এখানে কি এই যে এই ক্লজ 3 তে দেখতে পাচ্ছেন? জি, জি। ক্লজ 3 তে কি লেখা আছে যে কোন ব্যক্তি রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের ব্যক্তিগত তত্ত্বাবধান ব্যতীত হোমিওপ্যাথিক ও বায়োকেমিক পদ্ধতির ওষুধ বিক্রয় করতে পারবেন না। বুঝতে পারছেন? জি। মানে হোমিওপ্যাথিটাই হচ্ছে একটা আলাদা সিস্টেমের ওষুধ। এটা হোমিওপ্যাথিক চিকিৎসক ছাড়া মানে এর তত্ত্বাবধান ছাড়া কিন্তু আপনি কোনভাবে বিক্রি করতে পারবেন না। ঠিক আছে? কিন্তু অন্যান্যগুলা দেখেন, এই যে উপধারা ৪ এ দেখেন, এই যে ক্লজ 4 এ দেখেন, এই তারপর হচ্ছে যে ক্লজ 2 তে দেখেন, এই যে এখানে আপনি কিন্তু এই যে একজন যদি মানে ইয়ে হয়ে যান, ফার্মাসিউটিশিয়ান হয়ে থাকেন, আপনি ইউনানি সেল করতে পারবেন। হুম? আয়ুর্বেদিকও সেল করতে পারবেন, দেন হচ্ছে অ্যালোপ্যাথিকও সেল করতে পারবেন। কিন্তু পারবেন না কোনটা? হোমিওপ্যাথি। এটা কিন্তু আইনে স্পষ্ট। ব্যবধানটা বুঝেছেন? জি, 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 আচ্ছা, আশা করি আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। জি, জি। আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন। আসলে প্রশ্ন তো অনেক হওয়ার ছিল, মোটামুটি আলহামদুলিল্লাহ আশানুরূপ পাইছি উত্তর। যাক, ধন্যবাদ। আর সবচেয়ে বড় বিষয় আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বার তো অবশ্যই পাওয়া যাবে না? এটা হ্যাঁ, WhatsApp নাম্বার আছে। তারপরে আমি আপনাদেরকে ইন্সপায়ার করব। আপনারা এই লাইভটাই প্রেফার করেন। কারণ WhatsApp এ মানে কোর্স সংক্রান্ত প্রশ্নের উত্তরগুলো দিতে চাই না এখন। অনেকদিন ধরেই দেই না। এই লাইভে আপনাদেরকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, ব্যক্তিগত বিষয়ে পরামর্শ মানে ধরেন আপনি যদি ফ্রি থাকেন ওই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য আসলে
এই অনেক বিষয় থাকে যেগুলো আসলে ইনস্ট্যান্ট মনে হয় না, মাঝে মধ্যে ওই জানার ইচ্ছা হয়। এইগুলোর জন্য আরকি, যোগাযোগের জন্য আপনার নাম্বার। সেগুলোর জন্য আপনি আমার ওই যে WhatsApp নাম্বার পাবেন। সেগুলোর জন্য আপনারা নক করে রাখবেন। আমি যদি ফ্রি থাকি সেই ক্ষেত্রে আমি এগুলো অ্যান্সার দিতে পারব। কিন্তু অনেক ক্ষেত্রেই এটা তো দেয়া যায় না। ব্যস্ততার মধ্যে আপনি যে আসলে এইভাবে আমাদের সাধারণ যে মানুষ যে স্বাস্থ্য খাতে যারা প্রবেশ করতে চায়, হয়তো বা এরকম দেখা গেছে, এরকম ভাবে আমার মতো অনেকের ইচ্ছা ছিল যে স্কুল কলেজে পড়াশোনা করা, সায়েন্স নিয়ে পড়াশোনা করা, যে মেডিকেল এমবিবিএস এরকম ভাবে বড় ডাক্তার হওয়ার স্বপ্ন। কিন্তু দেখা গেছে আসলে পরিবেশ পরিস্থিতির কারণে ওদের আরো এরকম ভাবে পড়াশোনা হয়ে ওঠে নাই, কিংবা এরকম ভাবে আর হয় না। কিন্তু অন্তত তারা চায় যে আসলে স্বাস্থ্য খাতটা এমন একটা খাত যে আমি মনে করি ব্যক্তিগতভাবে এটার মধ্যে এরকম স্যাটিসফাইড পেশা আমার মনে হয় না বাংলা মানে আর কোনো জায়গায় আছে। আর এটার মধ্যে মানুষ লেগে থাকলে অন্ততপক্ষে সে দিন শেষে একটা মানসিক তৃপ্তি নিয়ে ঘরে ফিরতে পারে। এই বিষয়টা আমাকে খুব ইন্সপায়ার করে আসলে। এই কারণে আমি চিন্তা করি যে, আর মানুষ বলে এটা একটা সম্মানিত পেশা, এটা অনেক লাভজনক পেশা। আসলে এইদিকে আমি তাকাই না। আমি যে সময় দেখি যে আমার দ্বারা একটা মানুষ, একটা হতদরিদ্র মানুষকে আমি উপকার করতে পারতেছি, কিংবা একটা মানুষকে আমি পরামর্শ দিয়ে তারা একটু সাহায্য করতে পারতেছি, ওই সময় আমার কাছে মনে হয় আসলে এই জায়গায় আসলে এই পেশার সার্থকতা। তো এই বিষয়গুলো মাঝে মধ্যে চিন্তা করলে মনে হয় যে আমাদের আমাদের মতো যে, তো তো আসলে বিষয়টা এটাই যে আমি চাই যে আমার মতো এরকম যারা নতুন উদ্যোগ নিয়ে এরকম ভাবে ব্যবসা করার ইচ্ছা, তারা যেন আইনি কোনো জটিলতায় ভোগা লাগে এরকম কোনো বিষয়, কিংবা আইনের চক্রে ফাঁকি দিয়া, কিংবা নিজেরা চালাক ভাবে এরকম কোনো কাজ না করে, যে এটার জন্য আসলে আমাদের দেশের স্বাস্থ্য খাতে প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কারণ অ্যাভেলেবল দেখা যায়। আমি ব্যক্তিগতভাবে আসলে লাইফটা বড় হয়ে যাচ্ছে কিনা এই বিষয়টা আমি বুঝতে পারতেছি না। না, না অনেক সমস্যা কিছু নেই। আপনি কথা বলেন। আপনারা আসলে আপনাদের জন্যই লাইভটা। মানে আমি সংক্ষেপে শেষ করে দেই। আপনারা কেউ জয়েন করতে পারেন না। এইজন্য আমি শেষ করে দিই। বাট আপনারা আসলে আমার ভালো লাগবে। বলেন সমস্যা নেই। যত প্রশ্ন আছে ঠিক করতে আছে। পারেন। তাই তাই ব্যক্তিগতভাবে আমি চিন্তা করি যে আমার আব্বু পল্লী চিকিৎসক ছিল। তো এখান থেকে দেখা গেছে আমরা মোটামুটি ৮ ভাইয়ের মধ্যে আমরা ৭ ভাই মোটামুটি এই পেশার সঙ্গে জড়িত। তো মাঝে মধ্যে আবার চিন্তা করি যে দেখেন আজকে এরকম ভাবে মুদি দোকানদারি করতো, উনি আবার দেখা গেছে যে এখন ওষুধ নিয়ে বসে গেছে। কিসের জন্য? এটার মধ্যে অনেক লাভ, অনেক লাভ। আসলে এই বিষয়গুলো থেকে মানুষ একটা জিনিস শিক্ষা নেওয়া দরকার যে আসলে স্বাস্থ্য খাতটা এটা কোনো মুড়িমুড়কির ব্যবসা না যে আমি ব্যবসা দিয়ে বসে গেলাম, কিংবা আমার লাভ হইলো অতিরিক্ত লাভের আশা। এই জায়গায় মানুষকে সবচেয়ে বড় যে বিষয়টা, এই জায়গায় মানুষকে স্যাটিসফ্যাকশন যে একটা বিষয়, যে উৎসর্গ করার মতো একটা বিষয় থাকার একটা চিন্তা ভাবনা থাকা উচিত সবারই। এই খাতে ঢোকার আগে অন্ততপক্ষে তাকে বোঝা দরকার যে আসলে এটা তো কোনো নর্মাল কোনো বিজনেস না। এখানে মানুষের একটা মুদি দোকানে মালামাল কিনতে গেলে দেখা গেছে যে সে এই জায়গায় একটু কম বেশি হলে, গুণগত মান কিংবা এরকম কোয়ালিটি একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই। কিন্তু মেডিসিনের ক্ষেত্রে যদি ডোসেজ কম একটু এদিক সেদিক হয়ে যায়, কিংবা এক জায়গায় অন্য, যেরকম অনেকে অ্যাভেলেবল দেখা যায় মেডিসিন প্রেসক্রিপশন ধরতে পারে না, উল্টাপাল্টা ওষুধ দিয়ে দেয়। এটা কিন্তু তাদের অদক্ষতার কারণে, মানে এই অজ্ঞতার কারণে। তারা কিন্তু এই জায়গায় যদি বিজ্ঞ হইতো তাহলে কিন্তু তাদের দ্বারা মানুষের ক্ষতি না হলেও, উপকার না হলেও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো না। এই বিষয়গুলো আসলে চিন্তা করি মাঝে মধ্যে যে আসলে আমাদের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার। মানুষের মধ্যে স্বাস্থ্য কার্ডটা নিয়ে এরকম ভাবে হরহামেশা মানুষ এভাবে যদি এটা লাভজনক কিংবা অতিরিক্ত সম্মানীয় পেশা মনে করে, এরকম না। বিষয়টা হচ্ছে এই জায়গা থেকে আমি দেশের উন্নতি করতে পারতেছি, আমি যে মানুষকে সেবা দেওয়ার যে একটা ইচ্ছা সবারই কম বেশি থাকে, কিন্তু আমি 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 আসলে কতটুকু দক্ষ, আমার দ্বারা যে আমি যে পেশাটা দিব আমার দ্বারা মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে তাকে আগে একটু ভাবা দরকার। আর সে যদি লাইভ একটা দোকানে যদি ১ বছর সময় দেয়, ৬ মাস সময় দেয় একটু শিখার জন্য, যে না আমার দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়, এরকম ভাবে যদি তার মানুষের মধ্যে একটা ইচ্ছা থাকে, তাহলে দেখা গেছে যে তার দ্বারা অন্তত ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, তার দ্বারা উপকার হওয়ার একটা মানে একটা প্রয়াস পাওয়া যায়। এই বিষয়গুলো আমাদের যে যত আছে, আপনি যেহেতু এই ভিডিও গুলা বানান, আপনার প্রতি একটা রিকোয়েস্ট যে আমি চাই যে আমার দেশের যে স্বাস্থ্য খাত, কিংবা এই আমাদের যে নর্মাল যে ফার্মেসির সম্পর্কে অনেক সময় প্রায় অনলাইনে শোনা যায় যে ওষুধ বুঝা নাই দিয়ে দিচ্ছে, কিংবা এরকম ভাবে আমাদের ফার্মেসির অজ্ঞতা কিংবা যে অদক্ষতার কারণে প্রায় আমাদেরকে এরকম ভাবে শুনতে হয় হাতুড়ে ডাক্তার। মানুষ বলে এটা আসলে, এটা তো আমরা হাতুড়ে ডাক্তার, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে সম্মানের দিক থেকে অনেক অক্ষুণ্ণ করা হয় একমাত্র আমাদের একটু উদাসীনতার কারণে। এই কারণে যে আমরা আসলে যে প্রাথমিক ট্রিটমেন্ট গুলা দেই, কিন্তু এটা কিন্তু মানুষের অনেকটা উপকার করে। অনেক হতদরিদ্র মানুষ আছে তারা পেশা গ্রহণ করতে আইসা, এরকম ভাবে সেবা গ্রহণ করতে আইসা ওরা অনেক 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 ভোগান্তির শিকার হয়। আমি নিজে একটা হসপিটালে ছিলাম কিছুদিন। তো দেখা গেছে যে প্রাইভেট একটা হসপিটাল কিংবা ওরকম ভাবে সরকারি হসপিটালে গেলে অনেক টাকার পয়সার বিষয়, তারপর সময় নষ্ট, সব মিলায় দেখা গেছে অনেক ভোগান্তি। এক্ষেত্রে আমাদের কাছে আইসা তারা যে একটা সহজে ট্রিটমেন্ট পাচ্ছে, এই দিন শেষে যদি আমাদের একটু উদাসীনতার কারণে এই পেশাটা এরকম ভাবে মানুষের কাছে মানে এরকম ভাবে যদি মানে বিষয়টা আসলে মাঝে মধ্যে কষ্ট লাগে যে মানুষ মাঝে মধ্যে কিছু কথা বলে যে আমাদের যে আসলে এই পেশাটা নিয়ে, যে তারা অনেক ছোট ভাবে আসলে, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য অনেক বিশাল একটা বড় বিষয়।
এই বিষয়গুলো নিয়ে একটা সচেতনতামূলক একটা ভিডিও আপনার কাছ থেকে আশা করি, যে আমাদের কতটুকু মানে ন্যূনতম দক্ষতা থাকা দরকার একটা ফার্মেসি দিতে গেলে, একটা মানুষের মানে কিরকম ধারণা থাকলে সে একটা নিজে একটা ফার্মেসি চালাইতে পারবে, কিরকম প্রেসক্রিপশন সম্পর্কে ধারণা থাকা উচিত, এরকম সম্পর্কে একটা ভিডিও বানাইলে অন্ততপক্ষে আপনার সংস্পর্শে তো মোটামুটি আশা করি আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ আপনাকে ফলো করে। তো এটা এখান থেকে স্বাস্থ্য খাত যেন প্রশ্নবিদ্ধ না হয়, আমাদের মতো যে ফার্মেসি লোকদের যে অবদানটা যেন মানুষ আসলে চির মানে সারা জীবন যেন এরকম ভাবে সম্মানের সহিত স্মরণ করে, এই বিষয়গুলো থেকে একটা যেন এই জন অবহিতকরণ একটা এরকম ভাবে একটা ভিডিও আপনার কাছ থেকে আশা করি। ইনশাল্লাহ বুঝতে পেরেছেন আশা করি। জি, ধন্যবাদ। আপনার স্পিচ চমৎকার স্পিচ ছিল আপনার। মানে আমিও আপনাকে ইন্সপায়ার করি যে আপনি এটা মানে চালু রাখেন। চমৎকার আপনার স্পিচটা ছিল। হ্যাঁ, মানে এই মানে দেখা যায় খাতটার মধ্যে আপনার সরকারের পৃষ্ঠপোষকতা দেন হচ্ছে মানে সচেতনতার প্রয়োজন আছে। কারণ এখানে আমিও যখন জি হচ্ছে মানে প্যারামেডিক করার পর হচ্ছে প্র্যাকটিসে বসলাম। আমি দেখলাম যে আমার সাথে যারা আছেন আ অনেক ক্ষেত্রে দেখা যায় পেইন কিলার ২ টা ইউজ করছে। মানে যেটা খুবই মারাত্মক। মানে একটা পেইন অ্যাভেলেবল। কিলার ইউজ করার পাশাপাশি দেখা যায় হয়তোবা মাসল রিল্যাক্সেন্ট ইউজ করতে পারে। কোন কারণে যদি মাংসপেশির ব্যথা থাকে সেই ক্ষেত্রে। বাট আমি দেখলাম যে এখানে ভয়াবহ অবস্থা আপনার মানে ২ টা পেইন কিলার ইউজ করছে। মানে যেটা হচ্ছে যে আপনার কিডনির উপর মানে একটা খুব একটা বাজে প্রভাব ফেলবে। তো এই গুটি কয়েক হাতে গোনা কয়েকটা আছে। আ ওদের জন্য কিন্তু যারা হচ্ছে কোয়ালিফাইড প্যারামেডিক বা কোয়ালিফাইড যারা হচ্ছে আপনার পল্লী চিকিৎসক হিসেবে আছেন, তাদের কিন্তু মানে ১২ টা বাজছে আরকি। আর আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, এই যে আপনি যদি সিপি বা হচ্ছে সিএসডব্লিউ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই লিস্টটা অনুযায়ী এই যে দেখছেন, আমার কিন্তু এরকম ভিডিও আছে। আর আপনি ওই যে ভিডিওর কথা বললেন না যে মানে দেখা যায় কোন যে বিষয়গুলো এনে ভিডিও করার জন্য এরকম অসংখ্য ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। তারপর আপনি বলেছেন কোন প্রেক্ষাপটে আমি বুঝতে পেরেছি। দেন আমি নতুন করে হচ্ছে আপডেট করার চেষ্টা করব সময় সাপেক্ষে। তো এই যে এই যে লিস্টটা, এটা হচ্ছে কমিউনিটি প্যারামেডিকদের কিন্তু আপনার প্রেসক্রিপশন করার কিন্তু এই যে মানে একটা অনুমতি আরকি। বেশিরভাগ ড্রাগ গুলো হচ্ছে ওটিসি বাট এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আশা করছি। জি জি তো এই লিস্ট ধরে কিন্তু আপনি মানে প্রেসক্রাইব করতে পারবেন এজ এ প্যারামেডিক। এটা জাস্ট হচ্ছে আপনি কমিউনিটি প্যারামেডিক করলে যে পারবেন তা না। আপনি সিএসডব্লিউ করলেও আপনি এটা করতে পারবেন, অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? এই ড্রাগ গুলো। জি এখানে মোটামুটি শিশু ট্রিটের মতো ড্রাগ আছে, মেডিসিন আছে। তো এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মানে এজ এ প্যারামেডিক আপনি সুন্দরভাবে কিন্তু মানে বৈধভাবে প্রেসক্রাইব করতে পারবেন এগুলো দিয়ে। তো এটা খুবই একটা মানে চমৎকার একটা মানে পদক্ষেপ। তো যদিও দেখা যায় অনেকে ভয়ে আছে যে এই কোর্সটা অফ করে দেবে। কোর্স অফ করলে কোনো সমস্যা নাই। কারণ একটা কোর্স অফ করলে দেখা যায় ভর্তি অফ করতে পারে। যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে, যারা ইন কোর্স এ আছে তাদেরটা তো সরকার শেষ করবে। ঠিক না? তো আশা করি আসলে আপনি আপনার যে প্রশ্নগুলো ছিল সেগুলো সম্পর্কে আমি মোটামুটিভাবে একটা ধারণা দিতে পেরেছি। তো রেফারেন্স গুলো আসলে আমার ওই যে ল্যাপটপ নতুন থাকার কারণে আমি ওইভাবে গুছাতে পারিনি। তারপরেও আশা করি যেগুলো বলেছি সেগুলো আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আ আপনার ভিডিও আমি প্রায় সময় দেখি। আসলে সর্বশেষ যে বিষয়টা আপনার কৃতজ্ঞতা আসলে যে আপনি এরকম ভাবে যে মানুষের উপকারের জন্য যেভাবে মানে মোটামুটি ভাবে আমাদের হেল্পের জন্য যে ভিডিওগুলো বানান। আসলে এটার আমি মনে করি আমাদের এই স্বাস্থ্য খাতে আমাদের যে প্রাথমিক চিকিৎসা যারা দেয় পল্লী চিকিৎসকদের জন্য আসলে এটা বিশাল একটা উপকারী বিষয়। আর এখান থেকে আপনার যেরকম ভাবে আপনি সময় দিয়া আমাদের জন্য আসলে যে একটা পরিশ্রম করেন আসলে এটা ধন্যবাদ দিলেও আসলে কিরকম দেখায়। তারপর আপনি চেষ্টা করতেছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই যে সময়ের মধ্যে এবং আপনার জীবিকার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুক, দোয়া করি। আমার জন্য দোয়া চাই খাস করে আল্লাহ তাআলা যেন আমাকে একজন ন্যূনতম যে প্রাথমিক একজন চিকিৎসক কিংবা এরকম ভাবে এটার সঙ্গে যেন সংশ্লিষ্ট থাকতে পারি। মানুষের যে দোয়া নিয়ে যেন বাঁচতে পারি এরকম ভাবে আমার জন্য দোয়া করবেন খাস করে। আর আমার জি, ইচ্ছা আমি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চায় তো ইনশাআল্লাহ এই মেডিকেল সেকশনে যতটুকু পারি ইনশাআল্লাহ আমি নিজে তো সচেতন হওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমি যেন আরেকজন মানুষকে সচেতন করতে পারি। এরকম ভাবে এভেইলেবল দেখা গেছে আমার চোখের সামনে ফ্লুকোনাজল সকাল বিকাল ২ বেলা দিতেছে। এরকম ভাবে দেখা গেছে ১৫০ গ্রাম ফ্লুকোনাজল এরকম এভেইলেবল আমার চোখের সামনে এরকম ভাবে যখন দেয় তখন আসলে কিছু বলতেও পারি না। আবার দেখা গেছে যে এরকম ভাবে মানে এরকম ডোজেস ফ্রম সামনে আমার সামনে মাঝে মধ্যে পড়লে আমি চিন্তা করি আসলে আল্লাহ দেখেন মানুষের বডিতেও দেখেন একটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে কাজ করে সবকিছু। তো আসলে মানুষের মধ্যে যে এভাবে তার বডি রেজিস্ট্যান্ট হইতেছে কিংবা তার যে ক্ষতি হচ্ছে সে তো হয়তো বা ইনস্ট্যান্ট বুঝতে পারতেছে না। কয়েক বছর পর কিংবা কিছুদিন পর সে বুঝতে পারে। এটার জন্য আসলে দায় কিন্তু আল্লাহ তাআলার কাছে যে জবাবদিহি করতে হবে মানুষের হক নষ্ট করা। সে আসছিল তোমার কাছে সঠিক চিকিৎসা নেওয়ার জন্য। এই জায়গায় তুমি শারীরিক যে ক্ষতি করলা কিংবা তোমার ভুল চিকিৎসার কারণে অপচিকিৎসার কারণে তার যে ক্ষতি হইলো এটার জন্য আল্লাহ তাআলা অবশ্যই পাকড়াও করবে কাল আখিরাতে। এই বিষয়গুলো আসলে আমাদের মধ্যে যদি নৈতিক মূল্যবোধ গুলো আমাদের মধ্যে জাগ্রত হয় তাহলে আশা করি প্রত্যেক শ্রেণী পেশার মানুষই আমি শুধু মেডিকেল সেকশনের এরকম না
প্রত্যেকটা সেকশনে এরকম ভাবে আমাদের যে নৈতিক মূল্যবোধের জায়গায় আমাদের একটু সজাগ হওয়া দরকার, যে আসলে আমাদের দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়, কারণ এটার জন্য আল্লাহ তাআলা যদি আমার শেষ বিচারের দিন যদি কাঠগড়ায় দাঁড় করায়, এখান থেকে আমার বাঁচার কোনো উপায় থাকবে না। এটা বান্দার হকের বিষয়টা আসলে খুব সেন্সিটিভ বিষয়। তো আসলে আমি লাইভে অনেক কথা বলে ফেলছি, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আর আপনার প্রতি আসলে এই সর্বশেষ এটাই যে কৃতজ্ঞতা, যে আপনি আসলে যে ভিডিওগুলো করেন আসলে অনেক উপকারী। আমরা হয়তো বা সময় স্বল্পতার কারণে অনেক ভিডিও দেখতে পারি না, কিংবা আমাদের এই ওই অনেক বিষয় এই আপনি করে রাখছেন, কিন্তু বিষয়টা আমাদের চোখের সামনে পড়ে না বিধায় অনেক প্রশ্ন আসলে অতিরিক্ত করা লাগতেছে। যাই হোক, আপনি সময় দেওয়াতে আলহামদুলিল্লাহ শুকরিয়া। এ তো পরিশেষে এটাই। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য। জি, আমার জন্য দোয়া করবেন আর মাঝে মধ্যে আপনি যুক্ত হবেন। কেমন? তাহলে আপনাকে ইনশাআল্লাহ। বিদায় জানাই আজকে, হ্যাঁ?